আমি রিনি। বিশ্বাস করুন, আমার জীবনের এই গোপন অধ্যায়টা আজ যখন আপনাদের বলতে এসেছি তখন আমার হাত পা কাঁপছে। কিন্তু আমার মনে যে কষ্ট আর একাকিত্বের জন্ম হয়েছিল তার একমাত্র মুক্তি ছিল এই গোপন ভালোবাসার মধ্যে। দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আর ভালোবাসা আমাকে সাহস যোগায় এই কঠিন সত্যটা বলার জন্য। আসুন তাহলে শুরু করি আমার আর আমার জামাইবাবু সৌম্যের সেই নিষিদ্ধ দিনের কাহিনী। আমার দিদি মৌয়ের সাথে জামাইবাবু সৌম্যের বিয়ে হয়েছে প্রায় 7 বছর। তারা সুখে ছিল, তাদের দুটো ফুটফুটে বাচ্চাও আছে। আমি তখন হোস্টেলে থেকে কলেজে পড়তাম। আমাদের গ্রামের বাড়ি থেকে কলেজটা অনেক দূরে, তাই হোস্টেলের জীবন ছিল আমার জন্য এক অন্যরকম একাকিত্বের জগৎ। জামাইবাবু সৌম্য একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব বড় পোস্টে চাকরি করতেন। তিনি মানুষ হিসাবে খুব ভালো, কিন্তু একটু কম কথা বলতেন। তার সব চিন্তাভাবনা ছিল কাজ আর অফিসের মিটিং নিয়ে। দিদি মৌ সংসার আর বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত থাকত যে তার যেন জামাইবাবুর দিকে তাকানোর ফুরসত ছিল না। আমি যখন ছুটিতে বাড়ি যেতাম তখন দেখতাম দিদি আর জামাইবাবুর মধ্যে কেমন যেন একটা নীরব দূরত্ব তৈরি হয়েছে। আমি হোস্টেলে থাকার কারণে দিদি প্রায়ই আমাকে ফোন করত, তার সংসারের সব ছোটখাটো কথা বলত। আমি ছিলাম যেন তাদের পরিবারের বাইরের একজন নিরপেক্ষ শ্রোতা। একদিন রাতে দিদি মামাকে ভিডিও কল করল। তখন রাত প্রায় 12টা। আরে তুই এখনও জেগে আছিস রিনি? দিদি জিজ্ঞেস করল। হ্যাঁ দিদি, কাল সকালে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাই কাজ করছিলাম। দিদি তখন হাসি মুখে বলল, শোন সৌম্য তোমাকে একটা কথা বলবে, দাঁড়াও ওকে দিচ্ছি। দিদি ফোনটা জামাইবাবুর হাতে দিল। জামাইবাবু তখন সবে কাজ শেষ করে এসেছেন। তার চোখে মুখে রাজ্যের ক্লান্তি। কেমন আছো রিনি? পড়া কেমন চলছে? জামাইবাবু জিজ্ঞেস করলেন। ভালো আছি জামাইবাবু, আপনি এত রাতেও কাজ করছেন? জামাইবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। করতে হয়, কাজের শেষ নেই রিনি। আর জানো তো, মৌ এখন বাচ্চাদের সামলাতে গিয়ে এত ব্যস্ত যে আমার দিকে তাকানোর সময়ও পায় না। এই কথাটা তিনি খুব সহজভাবেই বললেন, কিন্তু আমার মনে হলো এর মধ্যে একটা চাপা কষ্ট লুকিয়ে আছে। আমি বললাম, দিদি তো বাচ্চাদের নিয়ে ব্যস্ত, আপনিও তো সারাদিন কাজ করেন, একটু রেস্ট নিন। সেই রাতে আমাদের কথা হলো অনেকক্ষণ। কাজের চাপ, অফিসের রাজনীতি, দিদির ব্যস্ততা। জামাইবাবু আমার কাছে যেন তার ভেতরের সব কথা উজাড় করে দিচ্ছিলেন। আমি কেবল শুনছিলাম। হোস্টেলের একাকী জীবনে জামাইবাবুর এই মনোযোগ আমার কাছে খুব ভালো লাগছিল। সেই দিন থেকে আমাদের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হলো। সেটা দুলাভাই শালীর সম্পর্কের চেয়ে অনেক গভীর ছিল। সেটা ছিল একাকিত্বে ভোগা দুজন মানুষের বন্ধুত্ব। এরপর থেকে জামাইবাবু প্রায় আমাকে ফোন করতেন। দিদি মৌ হয় বাচ্চাদের ঘুম পাড়াত, না হয় রান্নাঘরে ব্যস্ত থাকত। জামাইবাবু তখন সুযোগ পেতেন আমাকে ফোন করার। আমাদের কথাগুলো ধীরে ধীরে আরও ব্যক্তিগত হতে লাগল। একদিন রাতে জামাইবাবু আমাকে ভিডিও কল করলেন। তিনি একটা পুরনো টি-শার্ট পরেছিলেন, আর আমি তখন সবেমাত্র গোসল সেরে বেরিয়েছি। আমার পরনে ছিল একটি সাধারণ নাইটি। কি করছো রিনি? এখন তো অনেক রাত। আমি তখন চুল মুছছিলাম। এই মাত্র গোসল করলাম জামাইবাবু, মাথায় যন্ত্রণা হচ্ছিল খুব। তিনি তখন হাসলেন। বাহ, তোমাকে এখন খুব ফ্রেশ লাগছে, ঠিক যেন একটা সদ্য ফোটা ফুলের মতো। তার এই সরল প্রশংসা শুনে আমার ভেতরে কেমন যেন একটা উত্তেজনা হলো। জামাইবাবু কোনোদিন এত স্পষ্ট করে আমার প্রশংসা করেননি। আমি তখন একটু দুষ্টুমি করলাম। কি দেখছেন জামাইবাবু? আপনি তো এমন করে তাকালে আমার লজ্জা লাগছে। তিনি তখন আরও হাসলেন। লজ্জা কিসের? শালীর সাথে দুষ্টুমি করা তো দুলাভাইয়ের অধিকার। তুমি তো আমার ছোট বোনের মতো। ছোট বোনের মতো কথাটা বললেও তার চোখের দৃষ্টিতে আমি অন্য কিছু দেখলাম, একটা গোপন কৌতূহল, একটা চাপা আকর্ষণ। সেই রাতে আমাদের কথা হলো অনেক কিছু নিয়ে। তিনি তার অফিসের সহকর্মীর সাথে আমার তুলনা করলেন। জানলে রিনি, আমার অফিসের ওই মেয়েগুলো এত সাজগোজ করে আসে, কিন্তু তাদের মধ্যে তোমার মতো কোনো সারল্য নেই। তুমি খুব মিষ্টি। এই সব কথা শুনে আমার মনে হলো আমি যেন এক নতুন আকর্ষণ অনুভব করছি। আমি তখন ক্যামেরাটা একটু কাত করে নিজের ভেজা চুলের একটা অংশ দেখালাম। এই ভেজা চুল নিয়ে কি সাজগোজ করা যায় জামাইবাবু? তিনি তখন খুব ধীরে, তার চোখের পলক না ফেলে আমার দিকে তাকিয়ে বললেন, না, কিন্তু তোমার এই ভেজা চুলের মধ্যে আমি এক অন্যরকম সৌন্দর্য দেখতে পাচ্ছি। তোমার মুখটা খুব শান্ত লাগছে। এই শান্ত মুখটা দেখলে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। তার এই একটা কথা
তোমার এই শান্ত মুখটা দেখলে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। আমাদের সম্পর্কের রসায়ন চিরদিনের জন্য বদলে দিল। আমি স্পষ্ট বুঝলাম এটা আর কেবল দুলাভাই শালীর দুষ্টুমি নয়, এখানে এক নিষিদ্ধ আকর্ষণ তৈরি হচ্ছে। এরপর থেকে আমাদের ভিডিও কলগুলো যেন এক গোপন খেলায় পরিণত হল। আমরা একে অপরের শরীর দেখতাম না, কিন্তু চোখের ইশারা, কথার ভঙ্গি আর নীরবতা দিয়ে আমরা একে অপরের কাছাকাছি আসতাম। জামাইবাবু তখন প্রায়ই আমাকে প্রশ্ন করতেন, রিনি, তোমার মন খারাপ কেন? বা তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ? আমি তখন সব সংকোচ ভুলে আমার মনের সব কথা বলতাম। আমার একাকিত্ব, আমার স্বপ্নের কথা, যা দিদি মো কোনো দিন শোনার চেষ্টা করেনি। জামাইবাবু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। একদিন তিনি অফিসের কাজে শহরের বাইরে গেলেন। রাত তখন গভীর। তিনি আমাকে কল করলেন, রিনি, জানো তো, এই প্রথম আমার এত একা লাগছে। মৌ তো পাশে নেই, আর তুমিও দূরে। আমি তখন বললাম, আমিও আপনাকে খুব মিস করছি জামাইবাবু। মনে হচ্ছে আমাদের এই দূরত্বটা খুব কষ্ট দিচ্ছে। তিনি তখন ক্যামেরাটা বন্ধ করে দিলেন। শুধু আমাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। রিনি, আমি তোমার একটা কথা শুনতে চাই। তুমি কি আমাকে ভালোবাসো? এই প্রশ্নটা শুনে আমার বুকটা ধপ করে উঠল। আমি জানতাম এই ভালোবাসাটা সমাজের চোখে পাপ, কিন্তু আমার হৃদয়ের এক কোণে তার জন্য এক গভীর টান তৈরি হয়েছিল। আমি তখন খুব মৃদুস্বরে বললাম, বাসি জামাইবাবু, কিন্তু সেটা কোনো সাধারণ ভালোবাসা নয়। তিনি তখন হাসলেন। তার কণ্ঠস্বরে ছিল এক তীব্র আবেগ। আমি জানি, আমারও তোমার জন্য কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। তোমার শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে এক অদ্ভুত উত্তেজনার সৃষ্টি হয়। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে তোমাকে খুব কাছে পেতে চাই। এই লাইনটা কেবল আমার অনুভূতির জন্য বললাম। এটা সরাসরি গল্পে ব্যবহার করা যাবে না। গল্পের জন্য আমি অন্যভাবে বললাম, আমি তোমার কথাগুলো শোনার জন্য রাত জাগিরিনি। তোমার সরলতা, তোমার চোখের ভাষা আমাকে পাগল করে তোলে। আমার ইচ্ছে হয় এই মুহূর্তে তোমার পাশে এসে দাঁড়াই, তোমার হাতটা ধরে তোমাকে বলি, তুমি শুধু আমার। তার এই কথাগুলো আমার শরীর ও মনে এক চরম পুলক সৃষ্টি করল। আমি তখন তার কণ্ঠস্বর শুনেই অনুভব করলাম যেন তার উষ্ণ হাত আমার শরীরের ওপর এসে পড়েছে। আমি তখন কোনো কথা না বলে কেবল নীরবতা দিয়ে তার ভালোবাসাকে স্বীকার করে নিলাম। আমাদের সম্পর্ক তখন আর কেবল দুলাভাই শালীর নয়, সেটা ছিল দুজন একাকী মানুষের চরম মানসিক আর আবেগময় ঘনিষ্ঠতা। প্রায় 1 মাস পর আমি ছুটিতে দিদির বাড়িতে এলাম। হোস্টেলে সেই দূরত্ব আর ভিডিও কলের আড়াল সরে গিয়ে এখন আমরা একই ছাদের নিচে। আমাদের সম্পর্কের সেই গোপন উত্তেজনা এখন আমাদের দুজনের মধ্যে স্পষ্ট। দিদি মৌ ব্যস্ত থাকত তার বাচ্চাদের নিয়ে, আর জামাইবাবু, তিনি অফিসে যাওয়ার আগেও আমার দিকে এমনভাবে তাকাতেন যে আমার বুকটা কেঁপে উঠত। সেই দৃষ্টিতে ছিল গোপন আকাঙ্ক্ষা আর নীরব আহ্বান। আমি রাতে ঘুমাতে পারতাম না। আমার মনে হতো জামাইবাবু হয়তো জেগে আছেন। আমাদের দুজনের মধ্যে এক তীব্র শারীরিক আকর্ষণ তৈরি হয়েছিল, যা আমরা ভিডিও কলে কখনো অনুভব করিনি। একদিন রাতে দিদি মৌ বাচ্চাদের নিয়ে তার ঘরে গভীর ঘুমে। জামাইবাবু তার ঘরের লাগোয়া একটা ছোট স্টাডি রুমে কাজ করছিলেন। আমার ঘরটা ছিল ঠিক তার উল্টো দিকে। আমি তখন জল খাওয়ার বাহানায় বাইরে এলাম। দেখলাম জামাইবাবু দরজা খোলা রেখে কাজ করছেন। আমি নিঃশব্দে তার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। তিনি আমাকে দেখে চমকে উঠলেন। আরে রিনি, এত রাতে কিছু লাগবে? আমি তার দিকে তাকালাম। আমার পরনে ছিল একটা সাধারণ হালকা শাড়ি। ভেতরের এক গোপন ইচ্ছায় আমি শাড়ির আঁচলটা তখন ইচ্ছে করেই একটু আলগা করে রেখেছিলাম। আমি বললাম, না জামাইবাবু, জল খেতে এসেছিলাম। আপনি এখনো কাজ করছেন? তিনি চেয়ার ছেড়ে উঠে এলেন। আমাদের মধ্যে তখন খুব সামান্য দূরত্ব। আমি স্পষ্ট অনুভব করছিলাম তার শরীরের উষ্ণতা। তিনি তখন খুব মৃদু স্বরে বললেন, কাজ শেষ হয়নি রিনি, কিন্তু এখন আর কাজ করতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। তার এই সরাসরি কথাগুলো শুনে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি তখন নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। আমার ইচ্ছা হলো সে আমাকে এই মুহূর্তে শক্ত করে জড়িয়ে ধরুক। আমি তখন আমার হাতটা তার দিকে বাড়িয়ে দিলাম। আমার শরীরের ভেতরের এক তীব্র উত্তেজনা যেন আমাকে পাগল করে তুলছিল। তিনি তখন আমার হাতটা ধরলেন। তার হাতের ছোঁয়া ছিল উষ্ণ আর তীব্র আবেগে ভরা। তিনি তখন আর কোনো কথা বললেন না, কেবল তার অন্য হাতটা দিয়ে আমার কোমরের দিকে নিয়ে এলেন। আমার শাড়ির ভেতরের নরম অংশে তার হাতের স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠল। সেই স্পর্শে আমার সব দ্বিধা, সব ভয় ভেঙে গেল। আমি তখন তার দিকে ঝুঁকলাম। তিনি তার মুখটা আমার কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে বললেন, তুমি জানো না,
আমি তোমাকে কতটা ভালোবাসি রিনি। এই আকর্ষণ আর সহ্য হচ্ছে না। আমি তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার শরীরের সব ভার তার উপর ছেড়ে দিলাম। তিনি তখন আমাকে আরও কাছে টেনে নিলেন। আমাদের শরীর তখন এক হয়ে গেল। সেই মুহূর্তের ঘনিষ্ঠতা ছিল আমাদের সম্পর্কের চরম বহিঃপ্রকাশ। আমি তখন কেবলই একজন নারী, যে তার সত্যিকারের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। তার পুরুষালী উষ্ণতা আমার জীবনের সবথেকে বড় আশ্রয় বলে মনে হচ্ছিল। সেই রাতটা ছিল আমাদের সম্পর্কের এক গোপন চুক্তি। দিদি মৌয়ের অজান্তে আমরা দুজন আমাদের একাকিত্বকে ভাগ করে নিলাম। রাতের পর রাত আমরা গোপনে মিলিত হতাম, কখনো তার স্টাডি রুমে, কখনো বা ছাদের এক কোণে। আমাদের সম্পর্কটা কেবলই শরীরের ছিল না, সেখানে ছিল গভীর নির্ভরতা, ছিল ভালোবাসা। জামাইবাবু আমার সব স্বপ্ন, সব হতাশার কথা শুনতেন। তিনি আমার কাছে কেবল দুলাভাই ছিলেন না, তিনি ছিলেন আমার গোপন ভালোবাসার মানুষ। কিন্তু আমি জানতাম এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা নেই। এটা পাপ। দিদির প্রতি আমার অপরাধ বোধ দিনে দিনে বাড়ছে।